দৃশ্যটি 1998 সালে দক্ষিণ সাগরে চলে আসে। আমরা একজন ব্যক্তিকে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সমীর নামের একটা ব্যক্তির মালিকাধীন একটি প্রাসাদে আসতে দেখি। সমীরকে একজন মধ্যস্থতাকারী হিসেবে বর্ণনা করা যেতে পারে। ঘটিকের সাথে অফিসার দিয়ে পরিচয় করে দেয়। মূল কথা হলো তার কাজ ঠিক ভালো ছিল না। এই অফিসার তার সাথে একটি ছোট ট্রাক্স এবং একটি বাক্স নিয়ে এসেছিলেন। তিনি বসে সমীরের সাথে কথা বললেন, তারপর তাকে ট্রাক্সে দেখান। ট্রাক্সের ভিতরে প্রচুর পরিমাণে সোনা ছিল, যা সমীরকে অভিভূত করে। তারপর সে তাকে জিজ্ঞাসা করে তার নৌবহত্ত কোথায়। সে বড় বাক্সের দিকে ইঙ্গিত করে, এই নৌবহত্ত। সমীর তখন তাকে বলে যে শীঘ্রই একজন জেনারেল হবেন, অর্থাৎ এখানকার অফিসার একজন জেনারেল হতে চেয়েছিলেন এবং সেই জন্য তিনি এখানে এসেছেন এবং এখন তিনি কিভাবে এটা হবেন। তাই সমীর অফিসারকে বলে যে এখন গন্ডিকের সাথে দেখা করতে ভিতরে যেতে হবে এবং ভিতরে সে যা দেখবে তাতে যেন সে ভয় না পায়। অফিসার যখন ভিতরে যেতে শুরু করে তখন সে একটি বিশাল সাপ দেখতে পায়, কিন্তু শেষে সে গুন্ডিকের ঘরে পৌঁছায়। সে গুন্ডিকের বিছানায় বসে এবং তারপর গুন্ডিক আসে। প্রথমে সে তার সামনে আনা সোনা খায়, তারপর সে তার হাত কেটে তার রক্তের কয়েক ফোঁটা সংগ্রহ করে এবং তেল দিয়ে পান করে। অফিসার এতে ভয় পেয়ে যান, কিন্তু তাকে তা করতে হয়, তাই তিনি জেনারেল হতে চেয়েছিলেন। তারপর গুন্ডিক অফিসারের চোখ বেঁধে একটি কাপড় দিয়ে তার উপরে উঠে যান। অন্যদিকে আমরা দেখতে পাই সমীর সেই শিশুটিকে হত্যা করে, যাকে অফিসার নৈপথ্য হিসাবে এনেছিলেন। হ্যাঁ, একটি শিশু নৈপথ্য হিসাবে দেওয়া হয়েছিল এবং তার রক্ত একটি পাপের মাধ্যমে গুন্ডিকের উপর পড়েছিল এবং দৃশ্যটি এখানে কেটে যায়। সুতরাং মূলত অফিসার একজন জেনারেল হতে চেয়েছিলেন এবং তাই তিনি গুন্ডিকের কাছে যান, একটি অতি প্রাকৃত সত্তা। এবং এখানে এই গুন্ডিক কেবল কোনো সাধারণ উপপত্নী ছিলেন না, এবং বরং একটি অতি প্রাকৃতিক সত্তা বা সত্তা, যিনি নৈপথ্যের বিনিময়ে মানুষকে যা ইচ্ছা তাই দান করেন। তাই আশা করি প্লটটি এখন আপনার কাছে কিছুটা পরিষ্কার হয়ে গেছে। এরপর দৃশ্যটি সরাসরি 2003 সালে ইন্দোনেশিয়ায় চলে যায়। আমরা উসমানকে কারাগারে দেখতে পাই, যেখানে তাকে বন্দী করে দেওয়া হচ্ছিল। প্রথমে 12 বছরের সাজা ভোগ করা হলেও তার ভালো আচরণের কারণে তার সাজা কমে 6 বছর করা হয়। এরপর উসমান তার মেয়ে মেরিকে ক্যাম্পে নিয়ে আসে। তাকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু মেরি বেরিয়ে আসার সাথে সাথে আনন্দ উধাও হয়ে যায়। প্রকাশ পায় যে সে গর্ভবতী। সে গভীরভাবে হতবাক হয়ে যায়। কে তাকে গর্ভধারণ করেছে তা সে জানে না। তার মেয়ে তখন তার প্রেমিকাকে ডাকে। সে আর কেউ নয়, ইব্রাহিম, যে ক্যাবে সে চড়েছিল তার চালক। উসমান হতাশ হয়ে পড়ে, কারণ সে চায় না যে তার মেয়ে কোনো কাফে ড্রাইভার বা সে মানে কারোর সাথে প্রেম করুক, কিন্তু সে কি করতে পারে। কিন্তু উসমান তখনও এটা মেনে নিতে প্রস্তুত ছিল না। তারা দুপুরে খাবারের জন্য বাড়ি চলে গেল। দুপুরে খাবারের সময় উসমান মন্তব্য করে যে ইসলামের বিয়ের জন্য একজন অভিভাবকের প্রয়োজন। যেহেতু সে কারাগারে ছিল তাই সে এই বিয়ে মূলত বাতিল, সে এটা মেনে নিতে পারবে না। এই কথা শুনে মিরি বলে যে বিয়েতে মিরির ভাইয়ের চাচাতো ভাই রেজাও তার সাথে ছিলেন। ইব্রাহিম তখন উসমানকে বাবা বলে ডাকে, কিন্তু উসমান তাকে বাবা বলে ডাকতে অস্বীকৃতি জানায়, কারণ সে তা এখনো মেনে নিতে পারেনি। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে প্রকাশ পায় যে কিছু অপরাধী উসমানের স্ত্রীকে হত্যা করেছে এবং উসমান তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করেছে, যার ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরদিন উসমান, মেরি এবং ইব্রাহিম আবার একসাথে খেতে বসে। ইব্রাহিমের মা তাকে ফোন করে তার বাবার গুরুতর অবস্থার কথা জানায়। এই কথা শুনে ইব্রাহিম তৎক্ষণাৎ হাসপাতালে চলে যায়। আমরা জানতে পারি যে ইব্রাহিমের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইব্রাহিম চলে যাওয়ার পর উসমান মেরির সাথে ইব্রাহিমের বাবার কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। সে প্রকাশ করে যে উসমানের মতো তার বাবা একজন অপরাধী ছিলেন, তিনি একজন চোর ছিলেন। এখানে আমরা জানতে পারি যে উসমানও চুরি করতেন। এরপর ইব্রাহিম হাসপাতালে যান, যেখানে তিনি জানতে পারেন যে তার বাবা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তিনি শীঘ্রই মারা যাবেন। এর অর্থ হলো তিনি একাধিক অঙ্গ প্রত্যঙ্গের ব্যথায় ভুগছে। ডাক্তার বলে যে তারা তাকে বাঁচাতে কিছু করতে পারবে না। এই কারণে ইব্রাহিমের মা তার স্বামীকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন, যখন কিছু করা যাচ্ছিল না, কারণ হাসপাতালের বিল ইতিমধ্যে দিন দিন বেড়ে যাচ্ছিল। ইতিমধ্যে মিরির ব্যথা অনুভব করতে শুরু করে এবং উসমানও তার যত্ন নেয়। সে তাকে একটি চেয়ারে বসায়। তার মেয়ে জোর করে বলে যে সি সেকশন করাতে হবে, কিন্তু উসমানের কাছে পর্যাপ্ত টাকা নেই। ইতিমধ্যে টনি নামের একটা ব্যক্তির কাছ থেকে সে ফোন পায়। টনি সে একই ব্যক্তি যে উসমানকে চুরির মতো অবৈধ কাজ দিত। টনি তাকে এখানে অটো বলে ডাকতো। আসলে তাদের সবার কোড নাম আলাদা ছিল, যাতে কল রেকর্ড করা হলেও কারোর আসল নাম প্রকাশ না পায়। টনির কাছে একটি দুর্দান্ত আওয়াজ ছিল, যেখানে তাকে নেমো নামের একজন মহিলার প্রাসাদ থেকে চুরি করতে হয়েছিল। এই নেমো আসলে শুরুতে দেখানো একই গুন্ডিক এবং তাদের তার প্রাসাদের ভিতরে চুরি করতে হবে। টনি তাকে বলে যে সে শুনেছে যেখানে প্রচুর গয়না এবং সোনা আছে এবং তাদের তা চুরি করতে হবে, কিন্তু সে একা এটা করতে পারবে না, তাই তার সাথে আরো লোক থাকবে। সৌদ, ফারাস এবং সুর, এরা সবাই উসমানের পুরনো বন্ধু এবং তারা অবৈধ অংশীদার। উসমান কাজ করতে রাজি হয়, কারণ তার মেয়ে সি সেকশন করার দরকার ছিল। তারপর উসমান সবাইকে প্রস্তুত করার জন্য চলে যায়। প্রথমে সে স্রোতের কাছে যায়, যে ইতিমধ্যে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল। তখন সে অনেক দিন পর তার সাথে দেখা করে খুবই খুশি হয়। সে তাকে একটি চাকরি দেয় এবং সৌদ রাজি হয়। তারপর তারা ফার্সির বাড়িতে যায়, যে আর কেউ নয়, রেজা। হ্যাঁ, কিছু লোক রেজাকে মারধর করছিল, কারণ সে তার পাওনা টাকা ফেরত দেয়নি, কিন্তু তারপর উসমান এবং সৌদ এসে তাকে বাঁচায়। অন্যদিকে আমরা ইব্রাহিম এবং তার মাকে দেখতে পাই। ইব্রাহিমের মা তাকে বলেন যে তার বাবা মারা যেতে পারবেন না, কারণ তিনি প্রচন্ড যন্ত্রণায় ভুগছেন এবং তিনি কেবল তখনই মারা যাবেন যদি তার বাবা ইব্রাহিমকে তার একটি জিনিসপত্র, একটি বাক্স দেন। ইব্রাহিম যখন তাকে এটি হস্তান্তর করবেন তখনই তিনি চলে যাবেন।
ইব্রাহিম তার বাবার জিনিসপত্রের মধ্যে বাক্সটি খুঁজতে যান, কিন্তু তারপরে তিনি একটি ছায়া দেখতে পান যা হঠাৎ তার সামনে এসে পড়ে, যা থেকে কিছুটা ভয় দেখায়। কিন্তু তিনি এখনো এগিয়ে যান এবং তার বাবার জিনিসপত্রটি খুঁজে পান। ইব্রাহিম এটি তুলতে যান, কিন্তু তারপরে একটি কম্বলে মোড়ানো একটি আত্মা তার সামনে উপস্থিত হয়। তাকে ভয় দেখায়। এটি একটি কম্বল ছিল, কিন্তু আত্মা অদৃশ্য হয়ে যায়। হঠাৎ একটি বাক্স উপস্থিত হয় এবং সে এটি নিয়ে যায়, যার মধ্যে অসংখ্য জাদু মন্ত্র সম্বলিত একটি বই ছিল। কারণ ইব্রাহিমের বাবা একজন সামাল ছিলেন। ইব্রাহিম তার বাবা উত্তরাধিকারী গ্রহণ করে এবং এটি গ্রহণ করার পরে তার বাবা মারা যায়। ইতিমধ্যে আমরা সৌদ এবং ওসমানকে দেখতে পাই, যারা রিজার সাথে আলোচনা করছে যে তারা ইতিমধ্যে প্রাসাদ সম্পর্কে জানে যে যেখানে কিছু খারাপ ঘটনা ঘটে রিজা তাদের বলে যে সুর তাদের কাজে লাগবে, কারণ সে একজন সামাল। আর রিজা আরো বলে যে সুর কখনোই মরতে পারবে না, কারণ সে এত শক্তিশালী। কিন্তু তারা বাড়িতে পৌঁছে তারা আবিষ্কার করে যে ইতিমধ্যে সুর মারা গেছে। আর এখানে আমরা জানতে পাই যে সুর আর কেউ নয়, ইব্রাহিমের বাবা। এবং ওসমান এই বিষয়ে সবমাত্র জানতে পেরেছে। ওসমান ইব্রাহিমকে জিজ্ঞাসা করে কেন সে তার মেয়েকে বিয়ে করেছে। ইব্রাহিম তখন ব্যাখ্যা করে যে তার বাবা তাকে তার বন্ধুদের পরিবার যত্ন নিতে বলেছিলেন এবং সে তাই করেছিল, কিন্তু ইতিমধ্যে সে মেরির প্রেমে পড়ে গেছিল। এই কথা শুনে ওসমান একটু ভালো বোধ করে, কিন্তু মূল কথা হলো মেরি ইব্রাহিমকে বলেনি যে ওসমান একজন চোর, কিন্তু সে ইতিমধ্যে জানতো যে ওসমান চুরি করেছে, কারণ সে তার বাবার সাথে কাজ করে। যাই হোক, এই বিষয়গুলো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। এবং এখানে তাদের ডাকাতির ঘটনা ইব্রাহিমকে নিয়ে নেই। চুরির রাতে ইব্রাহিম মেরিকে বলে যে সে নাইটের শিফটে যাচ্ছে এবং চুরি করার পর একই ক্যাপে যাবে এবং চুরি করার জন্য একই ক্যাপে চলে যায়। আর ওসমান তার পুরো পরিকল্পনা ব্যাখ্যা করে। সে বলে সবাই ভিতরে যাবে, কিন্তু ইব্রাহিম বাইরে থাকবে এবং তার সামরিক ক্ষমতা ব্যবহার করে ঝামেলা বুঝতে পারবে। তবে ইব্রাহিমের সামরিক বিষয়গুলো সম্পর্কে খুব একটা বেশি ধারণা ছিল না, অথবা সম্ভবত তার বাবা তাকে এই জিনিসগুলো সঠিকভাবে শেখাননি। তারপর তারা ঘরের ভিতরে যায়। যখন ইব্রাহিম বাইরে থাকে, সে দূরে এক মহিলা রাস্তা নাচতে দেখে এবং তারপর একজন বৃদ্ধা মহিলা তাকে অনুসরণ করে, তাকে ভয় দেখায় এবং গাড়ি থেকে জোর করে নামিয়ে দেয়। ভিতরে আমরা সৌদকে দেখতে পাই। সে একটি ঘরে শিকল দিয়ে বাঁধা একটা শিশুকে দেখতে পায়। সম্ভবত তাকে সেখানে নৈবেদ্য হিসাবে আনা হয়েছিল। সে তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তারপর মধ্যস্থতাকারী স্বামীর আসে এবং সে সৌদকে কথোপকথনে জড়িয়ে ফেলে। অবশেষে তাকে আক্রমণ করে। ইতিমধ্যে ইব্রাহিম বাইরে একা থাকে। ঘরের ভিতর থেকে শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে যে ওসমান বিপদে আছে এবং তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে সর্বদা ওসমানকে রক্ষা করবে। তাই তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য সে ভিতরে যায়। কিন্তু বাইরে একটি পাইপে একটি চিহ্ন রয়েছে এবং এটি স্পর্শ করার সাথে সাথে ইব্রাহিমের হাত জ্বলতে শুরু করে। এ থেকে বোঝা যায় যে এখানে কোনো রকম সীমা ছিল না। হঠাৎ পেশাদের একটি দল ইব্রাহিমের সামনে এসে তাকে ভয় দেখায়। সে ভয় পায়, কিন্তু সে তার বাবার ভয় থেকে একটা মন্ত্র আবৃত্তি করতে শুরু করে, যার ফলে পেঁচা অদৃশ্য হয়ে যায়। সে বুঝতে পারে যে এখানে কিছু একটা ভুল আছে। তাই সে তার গাড়িতে উঠে হর্ন বাজায় সংকেত দেওয়ার জন্য, কিন্তু সব আত্মারা এখনো বাইরে থাকে। তারপর সে ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং কোন রকম ভাবে ভিতরে ঢুকতে সক্ষম হয়। অন্য ঘরে রেজা একা বিছানায় বসে আছে। তখন একটি বল তার কাছে আসে। সে এটি তুলে নেওয়ার জন্য নিচের দিকে তাকায়, কিন্তু সেখানে কিছু নেই। উপরের দিকে তাকিয়ে সে দেখতে পায় সিনেমার শুরুতে নিহত শিশুর আত্মা, যে নৌপথ্যে নিহত হয়েছিল, যেখানে তার আত্মা আটকা পড়েছিল। রেজা এরপর অসংখ্য জেনারেল এবং উচ্চপদস্থ কর্মকর্তা ছবি সারিবদ্ধ একটি করিডোরে প্রবেশ করে। সে তাদের দিকে তাকায়। আমরা জানতে পারি যে রেজা একটি আত্মার আবির্ভাব ঘটায়, যা ইব্রাহিম দেখে এবং তাড়িয়ে দেয়। ইতিমধ্যে শ্রোতা যাকে স্বামীর বলে মনে হয় ওসমানের মুখোমুখি হয় এবং তাকে একজন শিশুর যৌন নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত করে। রেজা এবং ইব্রাহিম সেখানে আসে এবং স্বামীরকে গ্লোন্টের সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর তারা তাকে উপপত্নী গন্ডিক সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে সে দাবি করে যে সে ভুল সময়ে ভুল জায়গায় আছে। গন্ডিক ঘুমে আছে। স্বামীর ব্যাখ্যা করে যে গন্ডিক আরো কয়েকদিন এবং রাতে ঘুমে থাকবে এবং যদি সে এখন জেগে ওঠে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা গন্ডিকে বাথটাবে ঘুমে আছে দেখতে পাই। এদিকে যখন সৌমি তাদের কিছু বলে না, তখন ওসমান একটি বড় ছবি দেখতে পায়, যা পরিষ্কার গন্ডিকের। ছবিটি স্পর্শ করার সাথে সাথে একটি বোতাম দেখা যায়, যা টিপলে বড় ছবিটি খুলে যায়, যা একটি দরজা, একটি গোপন দরজা বলে মনে হয়। এদিকে সুমি তাদের সকলকে হত্যা করে এবং পালানোর চেষ্টা করে, তবে তাদের কেউ গুরুতর আহত হয়নি। তাই তারা দরজার ভিতরে যায়। ভিতরে একটি ধ্বংসপ্রাপ্ত ঘর রয়েছে। তারা সেখানে দিয়ে যায় এবং গন্ডিকের ঘরে পৌঁছায়, যেখানে সে ইতিমধ্যে ঘুমিয়েছে। তাকে দেখে তারা ভয় পায়, কিন্তু সেখানে সোনা আছে। তাই তারা সোনা সংগ্রহ করে চলে যায়, কিন্তু সমীর অনুষ্ঠান করে আর গন্ডিক জেগে ওঠে। ততক্ষণে তারা সোনা নিয়ে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে এবং তারা সহজে পালাতে পারত। তবে শ্রোতা মেয়েটিকে বাঁচাতে চেয়েছিল। ওসমান তাকে নিরুৎসাহিত করে, কিন্তু সে এখনো তাকে উদ্ধার করতে যায়। এরপর ওসমান ও সৌদের পিছনে পিছনে যায়, কিন্তু যাওয়ার আগে সে ইব্রাহিমকে চলে যেতে বলে এবং তাকে একজন ধর্মযাজকের মাধ্যমে মরিয়মের সাথে তার বিবাহ সম্পন্ন করতে বলে, কারণ আগের বিবাহ বাতিল ছিল এবং রীতি অনুসারে তা সম্পন্ন করা উচিত। ইব্রাহিম এই কথা শুনে স্বস্তি পান, কারণ ওসমান অবশেষে তা মেনে নিয়েছিল। ইব্রাহিম এবং রেজা বেরিয়ে এসে তাদের জন্য অপেক্ষা করেন। তারপর সৌদ লক্ষ্য করেন যে মেয়েটি নিখোঁজ। এটা দেখে তারা দুজনে ভাবতেছে সে কোথায় গেল।
তারা অনেকক্ষণ বাইরে থাকার পর ইব্রাহিম তাদের খোঁজ নিতে আবার ভিতরে গেল, কিন্তু রেজা এই সুযোগ কাজে লাগিয়ে একা একা ক্যাবে চলে যেতে শুরু করে। তবে রেজা যেতে না যেতে পারে তার জন্য ইব্রাহিম স্টিয়ারিং হুইলটির সাথে করে নিয়েছিল। পরিষ্কার তারা সবাই চোর ছিল এবং চোরদের উদ্দেশ্য খারাপ। তারা সবাই এটা আগে থেকে জানতো। এটা থেকে রেজা ভিতরে যায় এবং ইব্রাহিমের সাথে দেখা করে, যে তারপর রেজা এবং অন্যদের সাথে যোগ দেয়। তারা চলে যেতে চলেছে, কিন্তু তারপর গুন্ডিক তাদের সামনে উপস্থিত হয় এবং নাচতে শুরু করে এবং হঠাৎ আলো নিভে যায়। এই গুন্ডিক সম্পূর্ণরূপে সাপে পরিণত হয়েছে এবং লোকেরা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু তারা বারবার একই জায়গায় ফিরে আসে। তারা একটি ফাঁদে আটকা পড়ে। যখন আলো আবার জ্বলে, গুন্ডিক তাদের সামনে থাকে। এখন সে 3 চোরকে রাজা বলে, কিন্তু ইব্রাহিমকে বলে যে সে রাজা নয়। এখানে গুন্ডিকের উদ্দেশ্য পরিষ্কার, সে তাদের হত্যা করতে চলেছে। কিন্তু সৌদ এখানে তার উপর গুলি চালায়, যা তার উপর কোনো প্রভাব ফেলে না এবং তার কোনো ক্ষতি করতে পারে না। পরবর্তীতে হতাশায় সে তার গলা কেটে তার রক্ত পান করে। এটা থেকে সবাই ভয় পালিয়ে যায় এবং লুকিয়ে পড়ে। ইব্রাহিম একটি আলমারির ভিতরে লুকিয়ে থাকে, যেখানে সে গুন্ডিককে দেখতে পায়, যে অর্ধ সাপ। সে যখন তাকে দেখছে, তখন একটি পোচাং আত্মা আবির্ভূত হয় এবং ইব্রাহিমকে ভয় দেখায়, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পিছন থেকে 2টি হাত বেরিয়ে এসে ইব্রাহিমকে ধরে ফেলে। বাড়িতে ফিরে আমরা মেরিকে তার বাবা এবং স্বামীর জন্য চিনতে দেখতে পাই। সে ক্যাবে কোম্পানিকে ফোন করে জিজ্ঞাসা করে, কিন্তু অবাক হয়ে জানতে পারে যে ইব্রাহিম কোনো রাতে শিফটে ছিল না। তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ডায়েরির পিছনে পৃষ্ঠায় একটি পেন্সিল লিখে ইব্রাহিম প্রাসাদের ঠিকানা রেখেছিল। ওসমান এবং রেজা যখন লুকানোর চেষ্টা করছিল, তখন সে ঠিকানাটি খুঁজে পায়, কিন্তু স্বামী তাদের ধরে ফেলে। এরপর ইব্রাহিম একটি স্বপ্ন দেখে, যেখানে সে গুন্ডিকের সাথে একটি সমুদ্র সৈকতে আছে। গুন্ডিক ইব্রাহিম প্রেমে পড়ে যায় এবং তাকে কামনা করে। সে তাকে বলে যে সে অন্যদের থেকে আলাদা, কিন্তু আসলে এটি ইব্রাহিম স্বপ্ন ছিল। যখন সে জেগে ওঠে, তখন সে সৌদকে আগে যে মেয়েটিকে দেখছিল তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। মেয়েটি বলে যে গুন্ডিক এবং অন্যরা তার পরিবারকে হত্যা করেছে এবং তারপর তাকে নির্যাতন করেছে। তারপর ইব্রাহিম তাকে তার সাথে আসতে বলে এবং সে তার যত্ন নেবে। এই কথা শুনে মেয়েটি বলে যে সবাই তাকে এই কথা বলে, কিন্তু কেউ তাদের প্রতিশ্রুতি রাখে না। এখন মেয়েটি অবাক হয়ে তার মাথা থেকে ঘোমটা সরিয়ে দেয় এবং এখানে আমরা দেখতে পাই যে এটি কোনো মেয়ে নয়, বরং একটি ছেলে, যে কিনা মেয়ের ছদ্মবেশে ছিল। এখানে শিশুটি প্রকাশ করে যে সে নিজেই পুরো ডাকাতির পরিকল্পনা করেছিল। ডাকাতি এবং সে টনিকে ডেকেছিল। এই ডাকাতির সময় সে কেবল মিস্টিক্যাল ফ্লাইটের জন্মগ্রহণকারীদের আমন্ত্রণ জানিয়েছিল। শুধুমাত্র মিস্টিক্যাল ফ্লাইটের জন্মগ্রহণকারীরা গুন্ডিকে হত্যা করতে পারত। মূলত এই শিশুটি টনিকে তাদের এখানে ডেকে পাঠাতে বলেছিল, যাতে শিশুটি গুন্ডিকে হত্যা করতে পারে। পুরো ডাকাতির পরিকল্পনা এই শিশুটি করেছিল এবং 4 জন বিশেষ ব্যক্তিকে এখানে আনা হবে, যারা মিস্টিক্যাল ফ্লাইটে জন্মগ্রহণ করেছিলেন। তবে ইব্রাহিম তাদের মধ্যে ছিল না। এই কারণে গুন্ডিকে বলেছিল যে তিনি বিশেষ নন এবং সেই কারণে গুন্ডিকে তাকে রাজা বলেননি। তিনি ভুল করে এখানে এসেছিলেন। 4 জন লোকেরা এখানে আসার কথা ছিল, কিন্তু মাত্র 3 জন এসেছিল, কারণ চতুর্থ সূর্য নিজে ইতিমধ্যে মারা গেছিলেন। তবুও 3 জন এখানে এসেছিলেন, রিজা, সৌদ এবং উসমান। হাওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে মিস্টিক্যাল ফ্লাইটের জন্মগ্রহণকারীরা পুনর্জন্মপ্রাপ্ত রাজা এবং আজ ছিল সে দিন। কিন্তু যদি ওই রহস্যময় লোকদের রক্ত গুন্ডিকের মধ্যে ঢুকানো হতো, তাহলে সে আরো শক্তিশালী হয়ে উঠত। কিন্তু যদি তাই হয়, তাহলে এই শিশুটি কেন তাদের ডেকেছিল? কারণ সে গুন্ডিকে হত্যা করতে চেয়েছিল, তাকে আরো শক্তিশালী করতে নয়। এখানে শিশুটি তার একটি চোখ উপড়ে ফেলে এবং ইব্রাহিমকে বলে যে তাকে বাথটাবে নিয়ে যেতে, যেখানে গুন্ডিক ঘুমায়, এবং তার রক্তে গোসল করতে, যা গুন্ডিকে চিরতরে ধ্বংস করবে। ইব্রাহিম তার কথা বিশ্বাস করে এবং ঠিক তাই করে। সে তাকে সেখানে নিয়ে যায় এবং অন্যদিকে গুন্ডিকে রেজা এবং উসমানের সাথে থাকে, যারা বাধা থাকে। সে তাদের বলে যে তাদের রক্ত তার কাছে খুবই মূল্যবান। স্বামীরও সেখানে থাকে এবং গুন্ডিকের ইঙ্গিতে সে প্রথমে রেজাকে হত্যা করতে শুরু করে। রেজা ইতিমধ্যে মারা গিয়েছিল, কিন্তু উসমান নিজেকে মুক্ত করে এবং গুন্ডিকের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলি তার উপর কোনো প্রভাব ফেলে না। এরপর সে স্বামীরকে হত্যা করে এবং গুন্ডিক এতে গভীরভাবে হতবাক হয়, কারণ স্বামীর তার কাছে সবকিছু ছিল। সে মূলত তার দাস, তার মধ্যস্থতাকারী ছিল। কিন্তু এই নাটকের মাঝে উসমান পালিয়ে যায়। ইব্রাহিম যখন দেখেন যে একটি লাল কাপড় কাউকে ঢেকে রেখেছে, তখন সে শিশুটিকে নিচে রাখে। লাল কাপড়টি খুলে ফেলার পর সে ট্যাক্সির ভিতরে থাকাকালীন সে একই বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যাকে সে আগে দেখেছিল। এটি থেকে ইব্রাহিম তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর সে প্রকাশ করে যে সে আসল গুন্ডিক, যার নাম ছিল বিচারপতি, এবং আমরা প্রতিদিন ধরে সেই গুন্ডিকে দেখছি। সে আর কেউ নয়, কিন্তু সে গুন্ডিকে জিম্মি করে রেখেছিল। সে হলো আসল সুপ্রিম গুন্ডিক, যাকে দ্বিতীয় গুন্ডিককে প্রতারণা করে এখানে বন্দী করেছে। আসল গুন্ডিক অর্থাৎ এই বৃদ্ধা মহিলা ব্যাখ্যা করে যে গুন্ডিক যে রক্তে স্নান করে তার আসল গুন্ডিকের শুলের মধ্যে দিয়ে যায় এবং তারপর সে দ্বিতীয় গুন্ডিকের উপর দিয়ে যায়। কারণ নতুন গুন্ডিকে যে এখন পর্যন্ত সবাইকে হত্যা করে আসতেছে, তার শক্তিশালী থাকার জন্য আসল গুন্ডিকের অর্থাৎ এই বৃদ্ধার গুন্ডিকের রক্তের প্রয়োজন। এবার আসল গুন্ডিকে তাকে রিভার টেনে ধরতে বলে, আর ইব্রাহিম তাকে
করে আর রক্তের পুরোটা রক্তের ঢাকা শিশুটির উপর পড়ে। এদিকে নকল গুন্ডিক ওসমানের গলায় পেরেক ঢুকে তাকে হত্যা করে। এদিকে অন্য একটি ক্যাবে আসা মিরির বাইরে আসে। সে ক্যাবে ড্রাইভারকে বাইরে অপেক্ষা করতে বলে, কিন্তু ক্যাবে ড্রাইভার একটি আত্মা দেখতে পায় এবং ভয় পালিয়ে যায়। এদিকে বৃদ্ধ গুন্ডিকে ঘোষণা করে যে তার রক্তের প্রয়োজন। এরই সাথে সাথে সে ইব্রাহিমকে জোর করে ধাক্কা দেয়, তাকে আহত করে এবং তার রক্তের কয়েক ফোঁটা নিচে পড়ে যায় এবং তারপরে ধ্বংসের প্রতীকটি দেখায়। এক চোখের পানি সে একই শিশু যে এখন কেবল একটি চোখ দিয়ে একটি বিপজ্জনক প্রাণীতে পরিণত হয়েছে এবং আসল গুন্ডিকের পুত্র। এখানে আমরা বুঝতে পারি যে শিশুটি আসল গুন্ডিকের পুত্র, যে আসলে খুবই শক্তিশালী ছিল। তার ক্ষমতা উন্মোচন করার জন্য বিশেষ রহস্যময় শুক্রবারে জন্মগ্রহণকারী মানুষের রক্তের প্রয়োজন ছিল এবং ইব্রাহিমের রক্তের প্রয়োজন ছিল, যিনি আসলে রহস্যময় শনিবারে জন্মগ্রহণ করেছিলেন, একজন খুব বিশেষ এবং শক্তিশালী ব্যক্তি। কিন্তু এই ক্রেসার আরো শক্তিশালী ছিল। প্রাণটি ইব্রাহিমকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারপর সে নকল গুন্ডিকে এসে হাজির হয় এবং ক্রেসারকে দেখে তাকে তার সন্তান বলে ডাকে। কিন্তু ক্রেসার গুন্ডিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং নিজের শক্তি দিয়ে তাকে হত্যা করে। ইতিমধ্যে মেরি এসে পৌঁছায় এবং ক্রেসার তাদের দুজনকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ইব্রাহিম মেরিকে নিয়ে চলে যায়। কিন্তু উপরে পৌঁছানোর পর তারা উসমানকে দেখতে পায়, যে জীবিত ছিল, কিন্তু সে ক্রেসার দ্বারা আক্রান্ত ছিল এবং মনে হচ্ছিল যেন ক্রেসার তাকে নিয়ন্ত্রণ করেছে। সে সম্পূর্ণ মৃত। তার বাবাকে দেখে মেরি তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইব্রাহিম তাকে থামে বলে যে সে আর তার বাবা নয়। তার সত্ত্বেও মেরি তার কাছে যায় এবং উসমানকে তাকে গলায় ধরে। মেরি তাকে মনে করে দেওয়ার চেষ্টা করে যে সে তার মেয়ে এবং কেবল তখনই সে কিছুটা জ্ঞান ফিরে পায় এবং তাকে ছেড়ে দেয়। ইব্রাহিম দ্রুত মেরিকে উসমান থেকে আলাদা করে এবং এখন উসমান জানে যে সে কখনোই স্বাভাবিক হবে না। মেরি এবং ইব্রাহিম তারপর দৌড়ে বেরিয়ে আসার উপায় খুঁজতে থাকে, কিন্তু তারপর তাদের সামনে একজন ক্ষিপ্ত স্বামীর উপস্থিত হয়। তাকে দেখে তারা দুইজনে বাথরুমে ছুটে যায়, যেখানে মেরির প্রসবের সময় এসে গেছে। তার লিভারে ব্যথা অনুভব করছে। ইব্রাহিম তাকে একই বেঞ্চে বসিয়ে দেয় এবং মেরির প্রসব করে। ইতিমধ্যে ক্রেস এসে মেরির সন্তানের দিকে এগিয়ে যাচ্ছে। ইব্রাহিম হস্তক্ষেপ করে। ক্রেসার তখন তার শক্তি দিয়ে তাকে থামায়। আমরা শুনতে পাই যে বুড়ো গুন্ডিক ঘোষণা করে যে এই শিশুটি কোনো সাধারণ শিশু নয়, বরং মেরির সন্তান, অর্থাৎ মেরির মসিয়া, যার অর্থ শিশুটি ক্রেসারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এই বিষয়টি না জেনে ক্রেসার শিশুটিকে খায়। এরপরে প্রাণীটির ভিতরে কিছু ঘটতে শুরু করে এবং এটি ধীরে ধীরে বিস্ফোরিত হতে শুরু করে এবং হঠাৎ এটি বিস্ফোরিত হয়। কিন্তু মেরির বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুটি সম্পূর্ণ নিরাপদ। অবশেষে তাদের ঝামেলা শেষ হয়ে যায়, তাই তারা চলে যায়। আমরা বুড়ো গুন্ডিকে দেখতে পাই, যে বাতারের সাথে ছিল। ঠিক তখন টুনি সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য আসে এবং তাকে দেখে গুন্ডি আনন্দিত হয় এবং তারপর তাকে হত্যা করে। এরপর একটি পোস্ট ক্রেডিট দৃশ্য দেখা যায়, যেখানে দেখা যায় যে বুড়ো গুন্ডিক এখনো বড় হয়েছে এবং সে এখনো প্রাসাদের মধ্যে থাকবে। এর মানে হলো সে বলিদান খেলেছে। সেখানকার রক্ত ইতিমধ্যে সে বিশ্বের শুক্রবারের জন্মগ্রহণকারী সকলেই ছিল। স্পষ্ট যে সে অবশ্যই সে রক্ত পান করেছে, যা তাকে ক্ষমতা দিয়েছে এবং সে অবশ্যই তার নিজের জগতে নতুন গুন্ডিকে হত্যা করতে চলেছে বা বন্দী করবে, যার ফলে ন্যায় বিচার প্রকৃত গুন্ডিকে প্রাসাদ শাসন করার জন্য রেখে গেছে। সে হয় তাদের ধ্বংস করবে অথবা যদি তারা বলিদান এবং সোনা নিয়ে আসে তবে তাদের ইচ্ছা পূরণ করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।